সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বন্যায় তলিয়ে যাওয়া ধান ঘরে তোলার চেষ্টায় সুনামগঞ্জ হাওরের কৃষকরা, মিলছে না শ্রমিক। ছয়টা থেকে এই পর্যন্ত আমরা ধান কাটতেছি, খুব কষ্ট করে কাটতেছি। শ্রমিক বলতেও নাই, আর শ্রমিকের মজুরি অনেক বেশি, এই কারণে অনেক কষ্ট করে নিজের জমি নিজেও কাটতেছি। মানবতা বিরোধী অপরাধের মামলায় কামরুল ও মেননের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন। আজ মধ্যরাত থেকে 5 অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার শুরু, জেলেদের প্রস্তুতি। টানা বৃষ্টি আর উজানের পানিতে সৃষ্ট বন্যা এখন সুনামগঞ্জের কৃষকদের জন্য এক অভিশাপ। তলিয়ে গেছে হাওরের বেশিরভাগ ফসল। পানি থেকে পাকা ধান কাটতে মিলছে না শ্রমিক। সুনামগঞ্জের দেখার হাওরের কৃষক বশির মিয়া দুদিন আগে জমির ধান কাটার উপযুক্ত হলেও শ্রমিকের অভাবে তা পারেননি। এরই মধ্যে টানা বৃষ্টিতে বাঁধ ভেঙে ডুবে গেছে ফসল। বাধ্য হয়ে বুক পানিতে নেমে একাই কাটছেন জমির ধান। শ্রমিক নাই, শ্রমিক মেঘের লাগি দল লাগি বৃষ্টির লাগি আয় না, এবারে ধান দিয়েও কাটে না, টেকা দিয়েও কাটে না। একদিকে অতিবৃষ্টি ও উজানের পানি, অন্যদিকে বজ্রপাত আতঙ্ক। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে স্বপ্নের ফসল ঘরে তোলার সংগ্রাম চলছে সুনামগঞ্জের প্রায় সবগুলো হাওরে। উফে তো মনে কম ঠান্ডা বাতাস, তাছাড়া পানি তো আমরা পানির ধান কাটা যায় না। ছয়টা থেকে এই পর্যন্ত আমরা ধান কাটতেছি, খুব কষ্ট করে কাটতেছি। শ্রমিক বলতেও নাই, আর শ্রমিকের মজুরি অনেক বেশি, এই কারণে অনেক কষ্ট করে নিজের জমি নিজেও কাটতেছি। গড়ে তোলা যায় তো মঙ্গল, কিন্তু আমরা দেখতেছি যে ফসিলটা কাটতেছি, রোদ্র না উঠলে এই ফসিলটা কাটা আর না কাটার সমানই। এই যে নিচের একটা দাগ আছে, এই দাগটা আমি কাটছি, কাটার পরে আমি শুকাইতে পারছি না ধানটা, সম্পূর্ণ ধানটা আমার নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগের তথ্য মতে বুধবার পর্যন্ত হাওরে ধান কাটা হয়েছে শতকরা 47 ভাগ জমির। বাকি ধানের বেশিরভাগই এখন পানির নিচে। পাশাপাশি ধানগুলো যাতে তারা এক জায়গায় স্তূপ করে না রেখে, যাতে ধানগুলো কোনো মেজের মধ্যে বা কোনো পাকা জায়গায়, উঁচু জায়গায় বা ঘরের একটা রুমের মধ্যে যাতে ছড়িয়ে ছিটিয়ে রাখে, এবং হলো যাতে একটা ফ্যানের ব্যবস্থা করে বা বাতাস যাতে চলাচল করতে পারে এরকম রাখে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 1 মে পর্যন্ত সুনামগঞ্জ সহ আশপাশে আরো ভারী বৃষ্টি হতে পারে। সুরমা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। মূলত এখন টার্গেট হচ্ছে যে বাঁধগুলো সুরক্ষিত রাখা এবং কৃষকদের যে জমি ধান উঠানো সেটা উত্তোলন করা। চলতি বন্যায় সুনামগঞ্জের দেখার হাওরে প্রায় 21,000 কৃষক ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস। কামরুল নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এ বিষয়ে আরো জানবো। সুনামগঞ্জ থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জাকারিয়া আহমদ। জাকারিয়া, প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, ধান কাটার শ্রমিক তো পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এখন পর্যন্ত শতকরা কত ভাগ জমির ধান কৃষকরা কাটতে পেরেছেন? এবং আরেকটি বিষয়, উজানের পানি কি পরিমাণ আসছে? বন্যার অবনতি কতটা হয়েছে? ধুলা, যেমনটি প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে কৃষকরা অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন, হাওরের ফসল ডুবে গেছে। তবে স্বস্তির খবর হচ্ছে আজ সকাল থেকে সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়নি। সুনামগঞ্জের মানুষ, কৃষকরা রোদের দেখা পেয়েছে, সেখান থেকে তারা যেই ধানগুলো স্তূপ করে রেখেছিলেন, যেখানে ধানগুলো নষ্ট হচ্ছিল, সেগুলো আজকে কিন্তু তারা রোদে শুকাতে পারছেন। আর পাশাপাশি সুনামগঞ্জের সুরমা নদীর পানি আমরা দেখেছিলাম গত 24 ঘন্টায় 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছিল। তবে আজকে বৃষ্টিপাত না হওয়ায় সেটি কিন্তু 2 সেন্টিমিটার কমেছে। এখন পর্যন্ত কিন্তু সুনামগঞ্জে কোনো ধরনের বৃষ্টিপাত দেখা যায়নি আজ সারাদিন, এবং রোদ ছিল। কিছুটা স্বস্তি হলেও কৃষকরা কিন্তু তাদের ভোগান্তি রয়েই গেছে। যেই ফসলগুলো নষ্ট হচ্ছে সেগুলো আর কোনো কিছু করার নেই, তারা এখন সরকারি সহায়তার অপেক্ষা করছেন। হ্যালো, হ্যাঁ, তো এই ছিল সুনামগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। ধুলা। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতির আরও খবরাখবর জানবো। হবিগঞ্জ থেকে সহকর্মী আকরাস আহমেদ প্রিয় যুক্ত হয়েছেন এই মুহূর্তে। প্রিয়, আকস্মিক বন্যায় ফসলের কতটা ক্ষতি হয়েছে? ধান কাটা কি শুরু হয়েছে কিনা?
হ্যাঁ দুলা, আপনি যেমনটা বলেছেন যে টানা কয়েকদিনের বৃষ্টিপাতে বিশেষ করে হবিগঞ্জের 3টি উপজেলার আমরা যতটুকু জানি এখন পর্যন্ত 3067 হেক্টর নিম্নাঞ্চলের বুরু জমি কিন্তু তলিয়ে গেছে। বিশেষ করে এখানে আজকে একটি স্বস্তির খবর যে আপনাকে আমি জানাতে চাই যে আজকে সকাল 8টা থেকে যে এখন বিকেল পর্যন্ত কিন্তু রোদ দেখা দিয়েছে। বিশেষ করে আকাশে আজকে বৃষ্টি না থাকার কারণে কিন্তু কৃষকরা যেসব ধান কিন্তু তারা কয়েকদিন তারা কেটেছিলেন, যেসব সোনালী ফসল তারা গড়ে তোলার যে চেষ্টা করেছেন, আজকে কিন্তু আমি দেখেছি যে সারাদিন কৃষক এবং কৃষানীরা কিন্তু তারা ব্যস্ততম দিন কাটিয়েছেন। বিশেষ করে তারা সকাল থেকেই কিন্তু হাওর নিম্নাঞ্চলে তারা ছোট ছোট নৌকা নিয়ে গেছেন এবং বুক পানিতে নেমে কিন্তু তারা সোনালী ফসল গড়ে তোলার চেষ্টা করেছেন। আমরা প্রাণী উন্নয়ন বোর্ড যেটা আমাদের জানিয়েছে, বিশেষ করে গত 4 দিনের টানা বৃষ্টিতে এবং ওখান থেকে পানি হবিগঞ্জের নদ নদীতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। আমরা আজকে দেখেছি যে সকালে কিন্তু পানি অনেকটা বৃদ্ধি পেয়েছিল এবং বিকালের দিকে দেখা যায় কিছুটা পানি হ্রাস পেয়েছে। দুলা, একটা বিষয় আমাকে আপনাকে জানাতে চাই যে কৃষি কর্মকর্তা আমাদের জানিয়েছিলেন যে হবিগঞ্জের যে 1,23,848 হেক্টর বুরু জমি আবাদ হয়েছিল, এর মধ্যে 4,94,000 লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল উৎপাদন লক্ষ্যমাত্রা। তবে 70 ভাগ ধানের জমি কিন্তু এখনো কাটা হয়নি। তবে কৃষি কর্মকর্তা জানিয়েছিলেন যে 30% ধান এখনো কিন্তু কাটার বাকি রয়েছে। তবে কৃষকরা আমাদের যেমনটা বলেছেন যে তারা বলছেন যে এখন পর্যন্ত প্রায় 70 ভাগ ধানই কিন্তু কাটা হয়নি। এর মধ্যে কিন্তু আপনার প্রায় 5,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এখন পর্যন্ত কৃষকদের অনেকটাই লোকসানে তারা আছেন, যেমনটা যারা যে কিছু ধান তারা পানিতে তলিয়ে রয়েছে, যে কিছু ধান তারা উদ্ধার করেছেন, এই ধানগুলো কিন্তু আধা কাঁচা এবং আধা পাকা এবং অনেকটাই কিন্তু পচে গেছে। বিশেষ করে আজকে রুদ্র থাকার কারণে কিন্তু তারা এই ধানগুলো তারা শুকাচ্ছেন এবং সোনালী ফসল গড়ে তোলার চেষ্টা করছেন। আপনারা যদি আপনি একটা কথা বলতে চাই যে আমাদের পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা যিনি আমাদের জানিয়েছিলেন যে আগামী 24 ঘন্টায় যদি বৃষ্টিপাত হয় তাহলে হবিগঞ্জের যে 3টি উপজেলার যে নিম্নাঞ্চলের জমিগুলো রয়েছে সবকিছু কিন্তু তলিয়ে যাবে। বিশেষ করে হবিগঞ্জের লাখাই, আজমিরগঞ্জ এবং বানিয়াচং উপজেলার এই কৃষকরা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব ক্ষতিগ্রস্ত পোষাতে কিন্তু তারা সরকারিভাবে অনেকটা সহযোগিতা চেয়েছেন। দোলা, হবিগঞ্জ থেকে সহকর্মী আকলাস আহমেদ প্রিয় জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে খাগড়াছড়িতে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল ও ঝড়ের কারণে অনেক ফসলি জমির ক্ষতি হয়েছে। মহালছড়ি, পানছড়ি ও দীঘিনালার বিভিন্ন এলাকায় অনেক জমির পাকা ধান ক্ষতির মুখে পড়েছে। এতে হতাশা প্রকাশ করেন চাষিরা। এই ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি ভিত্তিতে পুনর্বাসন ও সহায়তার দাবি জানিয়েছেন তারা। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও ঝড়ের কারণে 2 শতাধিক হেক্টর জমির পাকা ধান ক্ষতি হয়েছে। এছাড়া সবজি ও ফল বাগানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আগামী 2 দিন ঢাকা, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে। সাগরে লঘুচাপের প্রভাবে কয়েকদিন ধরে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। বুধবার রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। প্রবল বৃষ্টিতে সিলেট ও মৌলভীবাজার সহ দেশের অন্তত 5 জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরও 2-1 দিন ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর আপনার মেইনলি বৃষ্টিপাতের প্রবণতাটা হচ্ছে দক্ষিণের দিকে বেশি, উত্তরের দিকে তুলনামূলকভাবে কম। ধান কাটার সময় এখন, আর কৃষকরা মাঠে থাকায় বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন অনেকেই। বৃষ্টি শুরু হলে ঘরে থাকার পরামর্শ আবহাওয়াবিদের। আসলে এই সময়টা, এই সিজনটা বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় যে এই সময় বজ্রপাত সবচেয়ে বেশি হয় প্রি মনসুন এবং পোস্ট মনসুনে। এরকম বজ্রমেঘ দেখলেই তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত। আর যদি সম্ভব হয়
যদি সম্ভব না হয় নিরাপদ আশ্রয় যায়, তা হচ্ছে যে উঁচু কোনো জায়গার ঢালুতে, মানে ঢিবির বা এরকম কোনো যেটা উঁচু জায়গার পাশে যেটা একটু সেফ, সেই জায়গাটাতে শুয়ে পড়া। আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। পরের প্রসঙ্গে যাচ্ছি। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। একই সাথে মামলাটির বিচার শুরুর আদেশ দিয়ে আগামী ৯ জুন সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছে আদালত। এদিকে চিকিৎসার ভুল নথি উপস্থাপন করায় কামরুল ইসলামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল করেছে ট্রাইব্যুনাল। ছাত্র জনতার জুলাই আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় হত্যাযজ্ঞ চালানো হয়। এতে প্ররোচনা ও সহায়তার অভিযোগ দায়ের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে গত ৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ গঠনের শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের দিন ঠিক করে আদালত। মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে হাজির করানো হয় ২ অভিযুক্ত আসামিকে। তাদের বিরুদ্ধে ৩টি অভিযোগ আনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন দমন করবার জন্য তারা নির্দেশনা দেন, কারফিউ জারি করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই সারা দেশে বহু হতাহতের ঘটনা ঘটেছিল, অনেক মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এইগুলো উপরে চার্জ গঠন করা হয়েছে। আগামী তারিখ থেকে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। ২১ দিন পরে ৯-৬ তারিখে আবার একটা ডেট হয়েছে, সেই তারিখে আশা করছি আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। এই মামলায় ট্রাইব্যুনালে হাজির হতে অস্বীকৃতি জানান পিজি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। পরে প্রসিকিউশনের নির্দেশে তাকে হাজির করা হয়। এছাড়া চিকিৎসা সংক্রান্ত ভুল নথি আদালতে দাখিল করায় কামরুল ইসলামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার আদেশ বাতিল করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের সাথে এই যে মিথ্যা কাগজপত্র দাখিল করে বিভিন্ন আদেশ নেওয়া, এগুলো ফ্রড প্র্যাকটিস। জেল হাজতে থেকে তিনি কেরানীগঞ্জে কী করে চিকিৎসা নিলেন, জেল হাজতে থেকে তিনি কী করে সিঙ্গাপুরে চিকিৎসা নিলেন, আর ডাক্তার সেই তথাকথিত ডাক্তাররা কীভাবে রিপোর্ট সাবমিট করলেন, এটা যথেষ্ট সন্দেহজনক এবং ট্রাইব্যুনাল এই বিষয়গুলো গুরুত্বের সাথে নিয়েছেন। তার আইনজীবীকে সেই বিষয়ে কারণ দর্শাতে বলেছেন। তিনি জানান, বর্তমানে ট্রাইব্যুনালে চলমান মামলার সংখ্যা ২২টি, আর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের অপেক্ষায় আছে আরও ৩০টি মামলা। এছাড়া ৪৫০র বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা থাকার কথা জানান চিফ প্রসিকিউটর। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ও নিরাপত্তা পাবে, এটাই বর্তমান সরকারের নীতি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছা ক্রেস্ট ও বৌদ্ধ মূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়। শুভেচ্ছা বিনিময়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দীর্ঘ ২ মাস পর আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে দেশের ৫টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। অনেকে ট্রলারে জাল তোলা সহ আনুষঙ্গিক কাজ শেষ করছেন। নিষেধাজ্ঞা শেষ হয় জেলে পরিবারগুলোতে স্বস্তি ও আনন্দের আমেজ দেখা দিয়েছে। মেঘনা, তেঁতুলিয়া সহ 5টি অভয়াশ্রমে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ২ মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। এর ফলে হাজার হাজার জেলে কর্মহীন হয়ে পড়ে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মলয় দে। মলয়, ভোলায় জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন? দোলা, আপনি জানেন যে ইলিশ সহ অন্যান্য মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে দেশের ৬টি অভয়াশ্রমে কিন্তু মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তো এই ৬টি অভয়াশ্রমের মধ্যে ভোলায় কিন্তু এর 2টি অভয়াশ্রম রয়েছে। তো আমি আপনার
আপনার সকাল থেকে ইলিশা তারপর তুলাতুলি ঘাটগুলোতে ঘুরেছি, সেখানে যতটুকু দেখলাম যে জেলেরা আজ মধ্যরাত থেকে যে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে তার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা জাল মেরামত করছেন, নৌকা ঠিক করছেন। এরপর যখন আমরা ঘাটগুলোতে গেলাম, মাছের আড়তদাররা দেখলাম যে তাদের মাছের বাক্সগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছেন বেচা কেনা করার জন্য। তো দোলা, আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই 2 মাসের নিষেধাজ্ঞায় জেলা মৎস্য বিভাগ থেকে আমাকে যতটুকু জানিয়েছেন যে এখন পর্যন্ত এই 2 মাসে আপনার 443টি অভিযান এবং 75টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে 4 জনকে শুধুমাত্র আটক করা হয়েছে। এই 4 জনের মধ্যে 3 জনকে জরিমানার আওতায় আনা হয়েছে, আর বাকি 1 জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ সে অপ্রাপ্তবয়স্ক ছিল। তো এছাড়া বিপুল পরিমাণ জাল এবং মাছ কিন্তু জব্দ করা হয়েছে এই 2 মাসে। তো এদিকে আমি জেলেদের সাথে কথা বললাম, জেলেরা যেটা জানালো যে এই যে নিষেধাজ্ঞার সময় যে চাল তাদের দেওয়ার কথা ছিল, বরফ কিছু চাল 160 কেজি প্রতি মাসে 40 কেজি করে, তারা কিন্তু ওই পরিমাণ চাল তারা পায়নি। তারা মাত্র আমাদেরকে জানিয়েছেন 40 কেজি চাল পেয়েছেন। এদিকে জেলা মৎস্য কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে 80 কেজি করে চাল তাদেরকে দেওয়া হয়েছে, বাকি যে 80 কেজি চাল সেটা আগামী মাসে তাদেরকে দেওয়া হবে। তো এদিকে জেলেরা কিন্তু আরেকটা বিষয় আমাকে জানিয়েছে যে তাদের এই 2 মাস যে মাছ ধরতে যাওয়া হয়নি, এই কারণে কিন্তু তেলের যে সংকটটা এটা কিন্তু তারা ততটা টের পায়নি। এখন তারা মাছ ধরতে যাবে, তেলের কিন্তু যে সংকট রয়েছে এতে কিন্তু তারা খুব চিন্তিত, এবং বাজারে তেলের দাম কিন্তু তাদের কাছ থেকে আমি কথা বলেছি, তারাও জানিয়েছে যে বাজারে আগে তারা 105 টাকা লিটার দরে ডিজেল কিনতো, কিন্তু সেই ডিজেল এখন তাদের 160 থেকে 80 টাকা লিটার তাদের কিনতে হচ্ছে। এতে কিন্তু তারা বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে আমাকে জানিয়েছেন। তো আড়তদাররা বলছেন যে তারা এই 2 মাস তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু তারা যদি পর্যাপ্ত পরিমাণ মাছ যদি জেলেরা পায়, সেক্ষেত্রে তারা তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারবে। জেলেরাও তাই বলছেন যে যদি আমরা এই নিষেধাজ্ঞা শেষে নদীতে পরিমাণ মাছ পাই, সেক্ষেত্রে আমরা আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটা আমরা পুষিয়ে উঠতে পারবো। তো দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ ভোলা থেকে। ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মলয় দে। কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ এবার। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিটি মেয়রকে প্রধান করে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। বন্দরনগরে জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলো পরিদর্শন করে আজ এই কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধানমন্ত্রীর নির্দেশে 2 দিন ধরে চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, নগরীর 36টি খালের মধ্যে 6টির সংস্কার কাজ চলমান থাকায় এই অবস্থার সৃষ্টি হয়। কাজ আপাতত বন্ধ রেখে খালের বাঁধগুলো খুলে দেওয়া হবে এবং জলাবদ্ধতা কমে আসবে বলে জানান প্রতিমন্ত্রী। খাগড়াছড়ির দীঘিনালা মাইনি সড়কের বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পাথর বোঝাই একটি ট্রাক মাঝ পথে আটকে পড়েছে। এতে দূরপাল্লার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। স্থানীয়রা জানান, পাথর বোঝাই ট্রাকটি গতরাতে ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ পাটাতনের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি ব্রিজের মাঝখানেই আটকে যায় এবং তাৎক্ষণিকভাবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর্লা ফুডস বাংলাদেশ ডানো ল্যাক্টো রিডিউসড ফিল্ড মিল্ক পাউডার উদ্বোধনের ঘোষণা দিয়েছে। গতকাল ঢাকায় আর্লা ফুডস বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মুলার এবং ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অফ কমার্সের চেয়ারপারসন নুরিয়া লোপেজ। অনুষ্ঠানে জানানো হয়, ল্যাকটোজ ইনটলারেন্সের জন্য দুধ পরিপাকে অসুবিধা হয়। এই সমস্যার কথা মাথায় রেখে নতুন পণ্যটি প্রস্তুত করা হয়েছে। কক্সবাজারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স 2026। এর প্রতিপাদ্য ছিল স্কেলিং নিউ হাইটস, সাফল্যের নতুন শিখরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত টেরিটরি এরিয়া ও রিজিওনাল ম্যানেজার, মার্কেটিং টিম এবং হেড অফিস ও ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডে রয়েছে রূপচাঁদা, ফরচুন, কিংস, ভিওলা, মিজান এবং লাকি ব্র্যান্ডের তেল প্রস্তুতকারক। চলতি বছর সর্বোচ্চ সয়াবিন তেল বিক্রির রেকর্ড গড়েছে রূপচাঁদা। সম্মেলনে অতীতের সাফল্য পর্যালোচনা, ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ এবং সেরা পারফর্ম করা দল ও ব্যক্তিদের স্বীকৃতি প্রদান করা হয়।
আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ সত্ত্বেও তেল বিক্রি অব্যাহত রেখেছে ইরান। ট্র্যাকার সংস্থাগুলোর তথ্য মতে অবরোধের দিনগুলোতে অন্তত 40 লাখ ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্র আরোপিত অবরোধ এলাকা দিয়েই রপ্তানি করেছে দেশটি। ট্র্যাকিং সংস্থাগুলো বলছে নজরদারি এড়াতে ইরানের ট্যাঙ্কারগুলো তাদের অবস্থান নির্দেশক যন্ত্র বন্ধ করে অন্ধকার পথে চলাচল করছে। আরও জানাচ্ছেন ইশরাত সুমা। টানা 40 দিন হামলা করেও ইরানকে দমাতে পারেনি যুক্তরাষ্ট্র, আর তাই 13 এপ্রিল থেকে তেহরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটন। অর্থাৎ এই অবরোধের ফলে ইরানগামী কোনো জাহাজ বা ইরান থেকে আগত কোনো জাহাজ পারস্য উপসাগরীয় অঞ্চলে চলাচল করতে পারবে না এবং সন্দেহভাজন জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আটকে দিচ্ছে। ওয়াশিংটনের মূল লক্ষ্যই ছিল হরমুজ প্রণালীতে ইরানের কার্যক্রম বন্ধ করা এবং মধ্যপ্রাচ্যে প্রভাবশালী এই দেশটিকে অর্থনৈতিকভাবে একদম ভেঙে ফেলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই নৌ অবরোধের কারণে ইরান আর্থিকভাবে ভেঙে পড়েছে এবং দেশটি প্রতিদিন লাখ লাখ ডলার হারাচ্ছে। তিনি এও বলেছেন যে অবরোধের কারণে ইরান শীঘ্রই বড় ধরনের সংকটে পড়বে। কিন্তু আসলেই কি তাই? এই অবরোধের কারণে ইরান কি সত্যিই সংকটে পড়েছে? এই অবরোধে আসলে কতদিন ইরান টিকে থাকতে পারবে? মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটি অবরোধে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে? আন্তর্জাতিক ট্র্যাকিং সংস্থাগুলোর তথ্য এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ উপেক্ষা করেই জ্বালানি তেল রপ্তানি অব্যাহত রেখেছে ইরান। এই সামুদ্রিক বিশ্লেষণ প্রতিষ্ঠান ট্যাঙ্কার্স জানিয়েছে অবরোধের মধ্যেই 40 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিদেশে রপ্তানি করেছে ইরান। নতুন করে রপ্তানির জন্য তেহরানের তেল টার্মিনালগুলোতে লোড হচ্ছে আরও 46 লাখ ব্যারেল তেল। আন্তর্জাতিক ট্র্যাকিং সংস্থাগুলোর দাবি, নজরদারি এড়াতে অনেক ট্যাঙ্কার তাদের ট্রান্সপন্ডার অর্থাৎ অবস্থান নির্দেশক যন্ত্র বন্ধ করে অন্ধকার পথে চলাচল করছে। হরমুজ প্রণালীর উত্তর উপকূলে ইরানের ভৌগোলিক অবস্থানের কারণে এই কৌশল প্রয়োগ করা ইরানের জন্য বেশ সহজ হচ্ছে। এছাড়া ইরান পুরনো কিংবা অব্যবহৃত ট্যাঙ্কার ব্যবহার করেই তেল পরিবহন করছে। এমনকি মাঝ সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তর করে তেলের উৎস গোপন করে তেল রপ্তানি করছে দেশটি। বাণিজ্য ও তথ্য বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য মতে গত 15 থেকে 14 এপ্রিল পর্যন্ত ইরান 5,52,00,000 ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে। মার্চ মাসে যুদ্ধের মধ্যেই তেল রপ্তানি থেকে অন্তত $497 কোটি আয় করেছে দেশটি। যুদ্ধের আগে দেশটিতে তেলের দাম ব্যারেল প্রতি $90 বা তার উপনিচ করলেও যুদ্ধের সময় কিন্তু দাম বেড়েছে $100 বেশি। ফলে যুদ্ধ শুরুর আগের তুলনায় গত এক মাসে তেল রপ্তানি কম হলেও ইরান কিন্তু 40% বেশি আয় করেছে। মূলত মার্কিন চাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের এই তেল সরবরাহ বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কার আশঙ্কা কমিয়ে দিয়েছে। যদিও মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে ইরানের বিরুদ্ধে অবরোধের অংশ হিসেবে তারা এখন পর্যন্ত 30টিরও বেশি জাহাজকে জব্দ করেছে বা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আর ট্রাম্পের দাবি, এই নৌ অবরোধের কারণে ইরান আর্থিকভাবে ধসে পড়েছে। নগদ টাকার জন্য হাহাকার করছে তেহরান। তবে শিপিং ডেটা বলছে ভিন্ন কথা। সমুদ্রপথে চাপ প্রয়োগ করে ইরানের জ্বালানি রাজস্বের টুটি চেপে ধরার যে ওয়াশিংটনের চেষ্টা, সেটা মূলত ব্যর্থই হচ্ছে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বন্যায় তলিয়ে যাওয়া ধান ঘরে তোলার চেষ্টায় সুনামগঞ্জ হাওরের কৃষকরা, মিলছে না শ্রমিক। মানবতা বিরোধী অপরাধের মামলায় কামরুল ও মেননের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন। আজ মধ্যরাত থেকে 5 অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার শুরু, জেলেদের প্রস্তুতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।